নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 26 নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু অভিষেকের। বারুইপুরে রণসংকল্প সভা থেকে কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। শাহের পর এবার বঙ্গ সফরে নাড্ডা। আগামী 8ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন জেপি নাড্ডা। এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন হিসেবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। গত ডিসেম্বরে কলকাতা যুব ভারতী স্টেডিয়ামে মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ হলো শুরু। বছরের প্রথম দিনেই অত্যন্ত খারাপ দিল্লির একিউআই। জানুয়ারির 1 তারিখে দিল্লির গড় একিউআই রেকর্ড ছিল 371। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার তা বেড়ে হয়েছে 386। 26 নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। সেই সভা থেকে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের সবকটিই জিততে হবে বলে কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। 26 নির্বাচনকে পাখির চোখ করে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুরের থেকে কেন কর্মসূচির সূচনা? রণকৌশল সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। জানালেন দক্ষিণ 24 পরগনার 31টি আসনের সবকটিই জিততে হবে। শুক্রবার দুপুরে বারুইপুরের সাগর সংঘ মাঠে প্রথম রণকৌশল সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। তাহলে কেন বারুইপুর থেকে কর্মসূচির সূচনা করা হলো? অনেকেই নাকি তাকে এই প্রশ্ন করেছে, নিজেই জবাব দিলেন তিনি। অভিষেক জানালেন, আমরা যখন কোনো শুভ কাজে যাই, বাবা মায়ের আশীর্বাদ নেই। ওদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ স্নেহকে পাথেয় করে কর্মসূচি শুরু করলাম। এদিনের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে 26-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক। কর্মীদের উদ্দেশ্যে জানালেন, 26-এ দক্ষিণ 24 পরগনার সব আসন জিততে হবে। 31-এ 31। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার একটি আসন ভাঙড় জিতেছিল আইএসএফ। বাকি সব আসনে জয় পেয়েছিল তৃণমূল। এবার ভাঙড় ও আইএসএফ এর থেকে কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ তৃণমূলের। হাই নিউজ নেটওয়ার্ক। বছর দুয়েক আগে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয় থেকেই ঘর ছাড়া হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে সময় বদলেছে। শাহী বৈঠকের পর ফের স্বমহিমায় ধরা দিলেন দিলীপ। মুরলীধরে ভিটে হারা দিলীপ সল্টলেকে কার্যালয় পেলেন নিজের ঘর। বছর দুয়েক আগে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয় থেকেই ঘর ছাড়া হয়েছিলেন দিলীপ ঘোষ। খুলে নেওয়া হয়েছিল এসি টিভি। সময় বদলেছে। শাহী বৈঠকের পরই ফের স্বমহিমায় ধরা দিলেন দিলীপ। মুরলীধরে ভিটে হারা দিলীপ সল্টলেকের কার্যালয়ে পেলেন নিজের ঘর। হাতে আর কয়েক মাস। 26-এর আগে দিলীপ কারিশমা উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি, 26-এর ভরাডুবি দেখেই তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই আসরে নেমে দিলীপের মানভঞ্জন করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিয়েছেন নিজেদের দ্বন্দ্বের জেরে 26-এ কোনো ভরাডুবি বরদাস্ত করা হবে না। বাংলায় বিজেপির সরকার গঠন করতে একসঙ্গেই লড়তে হবে। এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ। সাফ জানিয়েছেন, দলের জন্য তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। সক্রিয় তো হলেন, কিন্তু কোন দায়িত্ব পাবেন? একটা সময়ের গোটা রাজ্য সামলানো দিলীপ। শোনা যাচ্ছিল রাজ্যে বিজেপির 5টি জোনের একটির দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপকে, কিন্তু সেখানেও তো সমস্যা। দীর্ঘদিন দিলীপ ঘোষ সংগঠন থেকে দূরে সরে থাকায় তার অনুরাগীরাও মাঠ ছেড়েছিলেন।
তিনি ফিরতেই সেই কর্মীরা আবার ময়দানে নামবেন বলে নিশ্চিত দল। দীর্ঘদিন রাজ্য সভাপতি পদে থাকা সেই দিলীপকে একটা জোনের দায়িত্ব দেওয়া হলে মন ভাঙতে পারে অনুগামীদের, যার প্রভাব পড়তে পারে ভোট বাক্সেও। তাই এই বিষয়ে ভীষণভাবে সচেতন দল। শোনা যাচ্ছে বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় দায়িত্ব পেতে পারেন দিলীপ, যদিও পুরোটাই এখনো ধোঁয়াশা। তবে শুধু সল্টলেক কার্যালয়ে ঘর দেওয়া বা রাজ্য কমিটির পদই নয়, দিলীপকে সামনে রেখেই রাজ্য জুড়ে ২৬-এর প্রচারের সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। সূত্রের খবর, দীর্ঘদিন মোদি শাহের সভায় ডাক না পাওয়া দিলীপ এবার ফের পুরনো ফর্মে খেলবেন মঞ্চে। মঞ্চ থেকে ভোকাল টনিক দেবেন কর্মী সমর্থকদের। ২৬-এর ভোটে এর প্রভাব যে কিছুটা হলেও পড়বে সেই বিষয়ে নিশ্চিত শীর্ষ নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর প্রক্রিয়ায় আতঙ্ক, দুশ্চিন্তার কালো মেঘ জমেছিল যৌনকর্মীদের মনে। পাশাপাশি আদিবাসীদের মনেও বাড়ছিল দুশ্চিন্তা। এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে নতুন সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন। বাড়িতে গিয়ে করতে হবে শুনানি। আদিবাসী, যৌনকর্মী এবং সন্ন্যাসীদের এই ছাড় দিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় আতঙ্ক, দুশ্চিন্তার কালো মেঘ জমেছিল যৌনকর্মীদের মনে। পাশাপাশি আদিবাসীদের মনেও বাড়ছিল দুশ্চিন্তা। ভোটার তালিকা থেকে বাদ পড়বে না তো তাদের নাম? কিভাবে জমা দেওয়া হবে বৈধ কাগজ? এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাড়িতে গিয়ে করতে হবে শুনানি। আদিবাসী, যৌনকর্মী এবং সন্ন্যাসীদের ছাড় দিয়েছে কমিশন। বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মীরা আসেন। সামাজিক নানা কারণেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এর ফলে নথি জোগাড় করা প্রায় অসম্ভব। এই রকম ধরনের সমস্যাও আদিবাসীদের ক্ষেত্রেও। তাদের অনেকের কাছেই নেই বৈধ নথি। বহু ক্ষেত্রে প্রত্যক্ষ অঞ্চলে বসবাসের কারণে তারা বৈধ ভোটার হলেও আগের ভোটার তালিকার সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপনের মতো সঠিক নথি থাকে না তাদের কাছে। সেক্ষেত্রে শুনানিতে সমস্যা হওয়ার কথা তাদের। পাশাপাশি শুনানির গেরোয় পড়েছেন সন্ন্যাসীরাও। আশ্রমের বাসিন্দা হওয়ার কারণে তাদের অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে একই ব্যক্তির নাম রয়েছে একাধিক সন্ন্যাসীর বাবার নামের জায়গায়। এই সব সমস্যার সমাধানের কারণেই এবার নতুন নির্দেশিকা কমিশনের। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, যৌনকর্মী, দুর্বল, উপজাতি গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা এবং প্রান্তিক গোষ্ঠীর যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করে তুলতে বাড়িতে গিয়ে করতে হবে শুনানি। তিনি বলেন, ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক দেখতে না পারলেও এই তালিকায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা ওই নির্দিষ্ট এলাকা, গ্রাম অথবা প্রতিষ্ঠানে গিয়ে পরিদর্শন করবেন। পাশাপাশি অন্য প্রাসঙ্গিক প্রমাণ রেকর্ড করবেন এবং ভিডিও করবেন। এছাড়া স্থানীয় বিএলওদের সঙ্গেও কথা বলবেন আধিকারিকরা। এই ধরনের সমস্যা নিয়ে প্রথম থেকেই আন্দোলন গঠিত করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। পাশাপাশি বাংলার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকেও এই মর্মের চিঠিও লিখেছিলেন যৌনকর্মী এবং তাদের সন্তানদের নিয়ে কাজ করা ৩টি সংগঠন। এবার চাপের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামানে বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসেবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপে সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসেবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মী শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে ১০ বছরে একবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন্য ভ্রমণ ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে শ্রী বিজয়পুরমে জাহাজ বা ভেসেল যাতায়াত করা অসুবিধাজনক এবং অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগ জনই বিমান পরিষেবা বেছে নিচ্ছেন। এছাড়াও ভাড়া জাহাজ হিসেবে পরিবর্তিত হয়। ফলে কি ভাড়া নির্ধারিত করা হবে তা নিয়ে অস্পষ্টতা এবং প্রশাসনিক অসুবিধা দেখা দেয়। সেই অসুবিধা দূর করতেই আসরে নামে রাজ্য সরকার।
অর্থ দপ্তর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে সংশোধন করা হচ্ছে। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের শর্ত সাপেক্ষে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণের অনুমতি পাবে রাজ্যের সরকারি কর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক। জানুয়ারিতেই নয়া টিম নবীনের। মকর সংক্রান্তির পর নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই দফায় কি ছবিটা কিছু হলেও বদলাবে, নাকি ফের উপেক্ষিতই থাকবে বাংলা? বিজেপি সূত্রের খবর, মকর সংক্রান্তির পর দলের নবনিযুক্ত সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। সেই পর্ব মিটে গেলেই নিজের টিম সাজাতে পারেন তিনি। চলতি জানুয়ারির মধ্যেই সেই টিম গঠনের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর সেখানে বাংলার কোনো নেতার জায়গা হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ধাক্কা খাওয়ার পর বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা ও রাজ্য নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বেই বাংলার কেউ দলের কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা পাননি। তাদের বক্তব্য, ভোটের সময় বাংলার গুরুত্ব বাড়লেও বাকি সময় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই রাজ্যকে উপেক্ষাই করে। তার বড় প্রমাণ হিসেবে উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছবি। 2019-এ বাংলা থেকে দল 18টি লোকসভা আসন জেতার পরও কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার কাউকেই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। 2024-এ আসন সংখ্যা কমে 12তে নেমে যাওয়ার পরও ছবিটা একই থেকে গিয়েছে। পার্শ্ববর্তী অসম, বিহার ও ওড়িশা থেকে একাধিক পূর্ণমন্ত্রী থাকলেও বাংলার ঝুলিতে এসেছে শুধু রাষ্ট্রমন্ত্রীর পদ। বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকাতেও একই ছবি স্পষ্ট। তবে প্রশ্ন উঠছে, এই উপেক্ষার ছবি কি এবার কিছুটা হলেও বদলাবে? সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। সেই বাস্তবতাকে মাথায় রেখে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকায় পরিবর্তন হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, প্রথম সারিতে না হলেও দ্বিতীয় সারির কেন্দ্রীয় নেতৃত্বে বাংলার কাউকে জায়গা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেই সম্ভাবনা বাস্তবায়িত হয় কিনা এখন সেটাই দেখার। এদিকে বাংলা থেকে কোনো দলীয় নেতাকে কেন্দ্রীয় পদাধিকারীদের দলে অন্তর্ভুক্তি ঘিরে জল্পনার মধ্যেই বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে যোগ দিয়েছিলেন নীতিশ নবীন। বৃহস্পতিবার পাহাড়গঞ্জের রামকৃষ্ণ মিশনে পুজো দেন তিনি। মন্দিরে গিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে মত বিনিময়ও করেন। পুজো দেওয়ার পর বলেন, রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের শিক্ষা বিহার ও বাংলা সহ সারা দেশের যুব সমাজের কাছে অসীম প্রেরণার উৎস। বাংলার ভোটের দিকে তাকিয়েই বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির এই কল্পতরু উৎসবে যোগদান কিনা সেই নিয়েই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। শাহর পর এবার বঙ্গ সফরে নাড্ডা। 26-এর বঙ্গ দখলের লক্ষ্যে সংগঠনকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে পারেন নাড্ডা। আগামী 8ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন তিনি। সেই সময় তাকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এর নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহর পর এবার তিনি রাজ্যে এসে দলের সঙ্গে বৈঠক করতে চলেছেন বলেই সূত্রের খবর। আগামী 8ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন নাড্ডা। আর সেই সময় তাকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সব ঠিক থাকলে ওই দিনই দলের নেতা কর্মীদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন নাড্ডা। জগৎপ্রকাশ নাড্ডা এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তিনি সর্বভারতীয় সভাপতির দায়িত্বও সামলান। যদিও তার উত্তরসূরি হিসেবে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিহারের নীতিন নবীন। সম্ভবত তার হাতেই সর্বভারতীয় সভাপতির ভার তুলে দেওয়া হবে। এই বিষয়ে যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ খোলেন। রাজ্যে নির্বাচনের সময় দিল্লি থেকে ঘন ঘন নেতাদের যাতায়াত, প্রচার এইসব হয়ই। তৃণমূল নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি বলে কটাক্ষ করেছেন। তবে 26-এর নির্বাচনকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি। 25-এর শেষে সদ্য বঙ্গ সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছেন 26-এর 2/3 আসন নিয়ে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। আর তাই তার সফরের পরপরই
নতুন বছরই রাজ্যে আসছেন জেপি নাড্ডা। 8ই জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন তিনি। সেই সময় তাকে দলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও নাড্ডার তরফে এখনই ওই বৈঠক নিয়ে কিছু বলা হয়নি, তবে দলীয় সূত্রের খবর দলের কর্মী ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। 26-এ বঙ্গ দখল না হোক, 21-এর তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি করার টার্গেট নিয়ে দলের তৃণমূল স্তরের সংগঠনকে জোরদার করতে ভোকাল টনিক দিতে পারেন নাড্ডা। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটে জিততে নীতীশের পথে হেমন্ত, মহিলাদের মোটা উপহার, পুরুষদেরও ভাতা অসমে। খয়রাতের রাজনীতি শুরু করলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের তথাকথিত চাণক্য। শিওরে বিধানসভা নির্বাচন। একটা সময় অসমে বিজেপির পক্ষে সমীকরণ যতটা মসৃণ মনে হচ্ছিল, এখন আর ততটা মনে হচ্ছে না। রাজ্যে জাতিগত সমীকরণ বদলাচ্ছে। মুসলিমরা একজোট, অসমিয়াদের মধ্যেও ক্ষোভ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তথাকথিত খয়রাতির রাজনীতি শুরু করলেন বিজেপির উত্তর পূর্ব ভারতের তথাকথিত চাণক্য হেমন্ত বিশ্ব শর্মা। ভোটের আগে পুরুষ ও মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা ঘোষণা করলেন তিনি। এমনিতে অসমের দান খয়রাতির রাজনীতি কম বেশি চলে। উপজাতিদের আলাদা ভাতা ও অন্যান্য সাহায্য, চা শ্রমিকদের সাহায্য এসব সরকার করেও। এবার পুরুষদের জন্য আলাদা প্রকল্প ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার বছরের প্রথম দিন বাবু আচনিক প্রকল্প ঘোষণা করেছে অসম সরকার। এই প্রকল্প অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসেবে দেওয়া হবে প্রতি মাসে 2000 টাকা। স্নাতকোত্তর স্তরের ছাত্রদের দেওয়া হবে 1000 টাকা করে। সব ছাত্র অবশ্য এই সাহায্য পাবে না। যাদের অভিভাবক সরকারি চাকরি করেন বা যাদের পরিবারের বার্ষিক আয় 4 লক্ষের বেশি, তাদের এই প্রকল্পের বাইরে রাখা হচ্ছে। অসমের ছাত্রীদের জন্য এই ধরনের প্রকল্প আগে থেকেই চলে। হেমন্ত ঘোষণা করেছিলেন ছাত্রদের জন্য এই প্রকল্প চালু করা হবে। সেটাই ভোটের আগে চালু করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমি আমার ভাইদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য বাড়তি উপহার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। অসমে অরুণোদয় নামের একটি প্রকল্পের অধীনে মহিলাদের মাসে 1000 টাকা ভাতা দেওয়া হয়। ভোটের মুখে হেমন্ত ঘোষণা করেছেন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 5 মাসের ভাতা একত্রে দেওয়া হবে ফেব্রুয়ারিতে। বিহু উপলক্ষে সেই সঙ্গে অতিরিক্ত 3000 টাকা করে বোহাগ বিহু অর্থাৎ বিহুর উপহার পাবেন মেয়েরা। রাজ্যের 37 লক্ষেরও বেশি মহিলা এই উপহার পাবেন, অর্থাৎ ভোটের ঠিক আগে আগে এককালীন 8000 টাকা করে পাবেন মহিলারা। বিরোধীরা অবশ্য অসমের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ভোট কেনার চেষ্টা বলেই দেখছে। তাদের বক্তব্য, রাজ্যে চাকরি নেই, মহিলাদের নিরাপত্তা বা আয়ের সংস্থান নেই, তাই ভাতা দিয়ে ভোলানোর চেষ্টা করছেন হেমন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। কার্যত ঠান্ডা ঘরে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে 2027 সালের 15ই আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। কার্যত ঠান্ডা ঘরে চলে যাওয়া বুলেট ট্রেন প্রকল্প পুনরুদ্ধারে নতুন উদ্যমে কাজ শুরু করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব ঠিক থাকলে 2027 সালে 15ই আগস্ট ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 2017 সালের সেপ্টেম্বরে মুম্বাই থেকে আহমেদাবাদের 508 কিমি দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর উদ্যোগ শুরু হয়। প্রাথমিকভাবে এই বুলেট ট্রেন প্রকল্প 2023 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্পের ডেডলাইন মিস করেছে। রূপায়ণে বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ 1.6 লক্ষ কোটি টাকা পার করে যাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট পক্ষগুলি। আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত হাই স্পিড ট্রেন প্রকল্প দেরি হওয়ার প্রধান কারণ জমি অধিগ্রহণের সমস্যা ও মাঝে 2 বছর কোভিডের জন্য বন্ধ হয়ে যাওয়া কাজ। আপাতত 2027 সালে আগস্ট মাসকে ডেডলাইন করেই এগোচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছেন, সব ঠিক থাকলে 15ই আগস্ট ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। তিনি বলেন, 2027 সালের স্বাধীনতা দিবসের আগে বুলেট ট্রেনের টিকিট কিনে ফেলুন, দেশে প্রথম বুলেট ট্রেন ছুটবে।
যদিও সেই ডেডলাইন পালন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সম্ভবত সেই কারণেই জোর গলায় ডেডলাইনের কথা তিনি বলেননি, শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গত ডিসেম্বরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জল গড়িয়েছে অনেক দূরই। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। মেসি সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার জল গড়িয়েছে অনেক দূর। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। গত 13ই ডিসেম্বর দর্শকরা টিকিট কেটে মেসিকে দেখতে যুবভারতীতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হয়নি। নেতা মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠরাই ঘিরেছিল মেসিকে। এই অভিযোগে ক্ষুব্ধ দর্শক মাঠে নেমে ভাঙচুর চালায়। বিশৃঙ্খলার কারণ খুঁজতে সিট গঠন করে রাজ্য। তদন্তে উঠে এসেছে প্রায় ৩৫ লক্ষ হাজার দর্শকের কাছ থেকে মোট ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে আয়োজক সংস্থা সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছে। মেসি সফরের মূল আয়োজক শতদ্রু দত্তের সংস্থার বিরুদ্ধে আর্থিক নিয়মের অভিযোগও রয়েছে। তদন্তকারীরা সংস্থার অ্যাকাউন্টেন্ট ও সম্পত্তি মিলিয়ে এখনো পর্যন্ত ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত দুই জায়গাতেই এই তথ্য পেশ করা হয়েছে। সূত্রের খবর, পুরো ঘটনার প্রাথমিক তদন্তেই দেখা গিয়েছে মেসিকে আনার নামে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই তদন্ত এখন প্রথম পর্যায়ে। ৩৫,০০০ মানুষ টিকিট কেটে ফেলেছিলেন। ১৯ কোটি টাকার টিকিটও বিক্রি হয়েছিল। বিশৃঙ্খলার জেরে সরকারি সম্পত্তি প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। ঘটনার দিনের বিশৃঙ্খলা ছিল নজিরবিহীন। ১,০০০ টাকার টিকিট দিয়ে টিকিট কেটে দর্শক স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু সেইভাবে মেসিকে দেখতে না পাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বিভিন্ন অংশে ভাঙচুর করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রশাসনকে হিমশিম পর্যন্ত খেতে হয়েছে। ১.৫ ঘন্টার কর্মসূচি শেষ হওয়ার আগেই ১৫ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তারপরেই বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ স্বপ্রণোদিত মামলা রুজু করেছে। সেই দিন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। রাজ্যের জিডিপি জানিয়েছেন, দর্শকদের আশ্বস্ত করেছিলেন যতগুলো টিকিট বিক্রি হয়েছে তার পুরো টাকা দর্শককে ফেরত দিতে হবে। আয়োজকরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে টিকিটের টাকা ফেরত দেওয়ার পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করেছে পুলিশ। প্রশাসন বলছে, দর্শকরা তাদের প্রাপ্য টাকা অবশ্যই পাবেন। একই সঙ্গে এই ঘটনার জড়িত তদন্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত অব্যাহত থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।